স্কুলের লাইব্রেরির জন্য 1,00,000 টাকা করে দিয়েছে। আবার 1,00,000 টাকার কোন অথরের কোন বইটা নিতে হবে সেটারও লিস্ট পাঠিয়ে দিয়েছে। यो बोले तो आप उनका दीदी राइटर है राइटर। आप उनका दीदी का पोएम जिसने भी पढ़ लिया उसका देहांत हो जाएगा देहांत। বলেন কি? তো তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গে যত সরকারি এবং বেসরকারি স্কুল আছে প্রত্যেকটা স্কুলকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনেকগুলো বই প্রায় 21টা মতো বই কিনতে হবে। সেই বইগুলো ছাত্রছাত্রীদেরকে পড়াতে হবে এবং মুখ্যমন্ত্রীর জীবনের যে কাহিনী, তার যে সংগ্রাম, তার যে আচার বেশভূষা সব কিছু নিয়েই সেই বইগুলো রচিত। আচ্ছা, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের বই পড়ি কি না পড়ি, আমরা ক্ষুদিরাম বোসের সম্পর্কে জানি না জানি, আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আমরা জানতে বাধ্য। আজকে এটা নিয়ে আলোচনা হবে। তো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। নাটক কম করো প্রিয়। পশ্চিমবঙ্গে তোমরা সবাই জানো যে শিক্ষার অবস্থা কি। শিক্ষকেরা হচ্ছে রাস্তায় অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ছাত্রছাত্রীরা এখন স্কুলে গিয়ে লুডো খেলছে, কেউ রিলস বানাচ্ছে, আবার কেউ কেউ বিভিন্ন রকম পরকীয়ার সাথে যুক্ত হয়ে যে যার মালকে ধরে পালিয়ে যাচ্ছে। তো সেগুলো যখন সব কিছু ঠিকঠাক ছিল তখন আমাদের শিক্ষা দপ্তর একটা নতুন পদক্ষেপ নিয়েছে। সে পদক্ষেপে হচ্ছে প্রত্যেকটা সরকারি এবং আধা সরকারি স্কুলগুলোকে 1,00,000 টাকা করে দেওয়া হবে কিছু বই কেনার জন্য। উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বই ওটা কিনতেই হবে। তো এই বইগুলোর মধ্যে অনেকই বই আছে, সেই বইগুলোর ভেতর থেকে আমি কয়েকটা বই বার করেছি। তো সেই বই থেকে কিছু ছড়াও নিয়েছি। তো মুখ্যমন্ত্রীর যে লেখা ছড়াগুলো সেগুলো নিয়ে আজকে একটু ভালো করে ঘেঁটে দেবো, চলো। মজা আয়া। দেখো, পশ্চিমবঙ্গের ইতিহাসে এইরকম মুখ্যমন্ত্রী, এরকম মমতাময়ী, এইরকম ভাতার রাজনীতি করা মুখ্যমন্ত্রী তো মানুষ পায়নি। তো আগামী যে প্রজন্ম আসবে তারা ইনার মরে যাওয়ার পরে যদি জানতো, কিন্তু না, ইনি বেঁচে থাকতে থাকতে ইনার প্রতি একটা আলাদা লেভেলের ভালোবাসা যাতে মানুষের মনে জন্মায়, সেই জন্য ব্রাত্য বসুর নির্দেশে শিক্ষা দপ্তর এই পদক্ষেপটা নিয়েছে। তো এখানটায় যদি মমতা ব্যানার্জিকে নিয়ে সব কিছু থাকবে, তো তার বায়োগ্রাফি করেছেন যিনি, যে দীপক ঘোষ, সেই দীপক ঘোষের বইগুলো কেন থাকবে না? দেখো, এইটা কিন্তু জনগণের সাথে খুব বেইমানি করা হচ্ছে। যদি মমতা ব্যানার্জির নিজের লেখা বই থাকবে, তো মমতা ব্যানার্জিকে নিয়ে লেখা বই কেন থাকবে না? সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সাথে খুব অন্যায় হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আমি শিক্ষা দপ্তরের সাথে একমত যে মমতা ব্যানার্জির বইও থাকুক এবং রঞ্জিত ঘোষের সাথে যে মমতা ব্যানার্জির একটা যে আলাদা লেভেলের একটা বই আছে যে এই কেমন মমতা, সে বইটাও থাকুক। কারণ ছাত্র যুবরা জানুক যে আমাদের মুখ্যমন্ত্রী লিখতেও যেমন ভালোবাসে, তার পার্সোনাল লাইফটাও সেই রকম ইন্টারেস্টিং। সাহস দেখে খুব ভালো লাগলো। আমাদের যে মুখ্যমন্ত্রী, আমাদের যে পিসি, আমাদের যে মমতা ঘোষ, উনি অনেক কিছু কবিতা লিখেছেন। তার মধ্যে একটা কবিতা আমি খুঁজে পেয়েছি, খিদে কবিতার নাম। সেটা আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। অসুস্থ মা শয্যায় শুয়ে গোংরাচ্ছে, দীর্ঘদিন ভালো পথ্য পড়েনি, জামা কাপড়ও বানানো হয়নি, চৌকির ওপর এক ছেঁড়া মাদুর, এই তো তার দিবানিদ্রার বিস্তারা। তো আমার এখানে সাদা মনে একটাই প্রশ্ন, যে ওই যে অসুস্থ মা, সে কি লক্ষ্মীর ভাণ্ডার পায় না? বা তার কি স্বাস্থ্যসাথী কার্ড নেই? তো সে কেন গোংরাচ্ছে, কেন কাঁদছে? সেগুলো নিয়েও অনেক প্রশ্ন থাকবে। মুখ্যমন্ত্রী এই কবিতাটা কবে, কিভাবে, কেন প্রকাশ করেছেন, বা মুখ্যমন্ত্রী তাকে কেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন না? তার কোন কার্ডটা ঠিক নেই, আধার কার্ড, ভোটার কার্ড, সেখানকার বাসিন্দা নাকি বাংলাদেশের, এগুলো সব বিবেচনা করে তারপর তাকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে। একটু গোংরানোটা বন্ধ রাখতে বলো। আরও পরেরটা আরও ইন্টারেস্টিং আছে। পেটে এত খিদে তার যে জল খেয়ে খেয়ে তার পেট ভরে না, জলের বোতলগুলো তার ফাঁকা, মাথার কাছে রেখে দিয়েছে, মা অপেক্ষা করে কখন খোকা আসবে। খোকা গেছে রেশন আনতে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে PHH, SPHH এরকম যত রেশন কার্ড হোল্ডাররা আছে, সেই রকম একটা রেশন কার্ড হোল্ডার। সে হচ্ছে রেশন আনতে গেছে, তার মা এখানে বিছানায় শুয়ে পড়ে কাঁদছে। মুখ্যমন্ত্রী যে ফ্রিতে রেশন দিচ্ছেন, সেই রেশনই আনবে, দিলে ঘরে রান্না হবে, দিলে তার মা খাবে, দিলে মায়ের কান্নাটা বন্ধ হবে। তো এটা খুব একটা ভালো প্রতীক। এখানটায় মানুষের জন্য দিদি যে কিছু করছে সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে, এতে আমরা খুব খুশি। কোনো দিন খোকার হাতে থাকে খাবার, সাথে শালপাতা, মাটির ভাঁড়। খোকার হাতে থাকলেই মা বোঝে আজ কিছু খাদ্য ঢুকবে। মা ও ছেলে শালপাতা চেটে খায়। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। শালপাতা কেন চেটে খায়? তো এই শালপাতায় অনেক ব্যাকটেরিয়া নাশক গুণ থাকে, তাই তারা শালপাতা চেটে খায়। কিন্তু এর পেছনে আরেকটা সামাজিক কারণ রয়েছে, যে এই যে প্রত্যেকটা মানুষের মাথা পিছু সপ্তাহে 1.5 কিলো করে চাল দেওয়া হচ্ছে। তো 1.5 কিলো করে চাল একটা মানুষের জন্য যথেষ্ট নয়, তাই তারা অল্প অল্প করে রান্না করে দিয়ে শালপাতাগুলোকে চেটে খেয়ে নেয়। পরেরটা আরো বেশি ইন্টারেস্টিং আছে, শোনো। যেদিন খাবার পায় না খোকা, বিষণ্ণ মুখে মায়ের কাছে বসে। মা বুঝতে পারে, বলে খোকা আজ একদম খিদে নেই রে, তেষ্টা পেয়েছে, একটু জল দিবি?
তো পশ্চিমবঙ্গের মানুষেরও সেম অবস্থা। খোকা গেছিল রেশন আনতে, তো রেশন আনতে গিয়ে বালু সব রেশন ছেড়ে দিয়েছে। তো বালু এখন যেহেতু জেলে আছে, তো তার গোডাউন থেকে পুরোপুরিভাবে রেশনগুলো সব সাপ্লাই হচ্ছে না। রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখ যখন সিবিআইকে পেটালো, ইডিকে পেটালো, তারপরে রেশন বন্ধ হয়ে গেছিলো কিছুদিন। তো মুখ্যমন্ত্রী যতদিন পেরেছে রেশন দিয়েছে, তারপরে এদের আর রেশন জোটেনি। তো প্রবলেমটা হচ্ছে এখানটায়। তো মা ছেলের কষ্ট দেখতে পাচ্ছে না। ছেলে রেশন গেছিলো, খালি হাতে এসেছে, বাংলা মেরে দিয়ে এসছে। তারপরে সে এসে বলছে, তুলছে, তার মা বলছে, বাবু অনেক হয়েছে, কেন বেকার আমার গায়ে হাত তুলবি? তার থেকে ভালো আমার খিদে নেই, একটু জল এনে দে। তো জল বোতলটা আনতে গেছে, তো সে দেখছে যে তার ছেলে বসে বাংলা মদ খাচ্ছে সেই জলটা দিয়ে, ঘরে আর জল নেই। এই যে একটু বৃষ্টি হয়েছিল, ইলেকট্রিকটা চলে গেছে, তাই মোটর চলবে না, জল বেরোবে না। তো এরকম একটা একটা কষ্টে আছে গ্রামের দিকের মানুষগুলো। মাগুলো অসুস্থ হলে ছেলেপুলেরা দেখছে না। তো মুখ্যমন্ত্রী আরেকটা ভালো কবিতা আছে, সেটার নাম হচ্ছে দাঙ্গাবাজ। এই তো কদিন আগে যখন এই যে কালিয়াগঞ্জে একটা নির্বাচন হলো, উপনির্বাচন, তাতে যখন তৃণমূল জিতলো, তখন সকেট বোমা ছুঁড়ে ছুঁড়ে সেগুলো পালন হচ্ছিল, তাদের বিজয় উৎসব হচ্ছিল। তো সেই সকেট বোমার আঘাতে একটা মেয়ে মারা গেছে। তো সেটা নিয়ে একটা কবিতা মুখ্যমন্ত্রীর আছে, যুদ্ধের চেয়েও বড় যুদ্ধবাজ, দাঙ্গা যারা বাঁধায়, দাঙ্গার চেয়েও দাঙ্গাবাজরা সমাজকে শুধু কাঁদায়। তো সেটা তো তোমরা দেখেই নিয়েছো, যে একটা বাবা যে তার মেয়েকে মানুষ করার জন্য বিদেশে গেছে, একটা মা যে সবসময় মেয়ের ছোটো ছোটো আবদারগুলো পূরণ করতে থাকে। শুধু বাবা আর মায়ের একটাই দোষ, তারা একটা অন্য দল করে, তারা তৃণমূল করে না। তাই তাদের কপালে জুটেছে রেশনের বদলে সকেট বোম। তো সেই সকেট বোম দিয়ে তারা রান্নাবান্না করতে যাচ্ছিল, তো কোনো কারণে তার মেয়েটা মারা গেছেন। এটা আমাদের তৃণমূলের বিচিরা বলেছে যে এটা মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এর কোনো মাপ হয় না। তো যখন মাপ হয় না, তখন সেগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে এনকাউন্টার করে মারো। পারবে? পারবে না, তোমাদের কিচ্ছু করার নেই। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं। ধর্ম, বর্ণ, জাতি, বিদ্বেষকে ঘিরে যে বিদ্বেষের ছড়াছড়ি, শান্তি পায় না, পেতেও দেয় না, মানুষে মানুষে হয় ছাড়াছাড়ি। এটা একদম বাস্তব কথা। তো এখানটায় একটা জিনিস হচ্ছে যে মুখ্যমন্ত্রী, তিনি তার মনটা কাঁদে হচ্ছে মুসলিম ধর্মের প্রতি। তো তাকে সে মুসলিম ধর্ম পালন করতে যায়, কিছু কিছু বেধমাল আছে তার পেছনে ক্যামেরা নিয়ে যায়। মুখ্যমন্ত্রী কখন এইরকম করে উপরের দিকে তাকাবে, সে একটু টুক করে ক্যামেরা দিয়ে ফটোটা তুলে নিয়ে মানুষে মানুষে বিভেদ লাগানোর চেষ্টা করে। এ বলে তোর মুখ্যমন্ত্রী হচ্ছে মুসলিম, সে বলে না আমার মুখ্যমন্ত্রী ব্যানার্জি ব্রাহ্মণ ঘরের মেয়ে। তো এইসব নিয়ে একটু হাড্ডাহাড্ডি লড়াই চলে, আর কিছুই নয়। মুখের ভাষা যেন সব বেদবাক্য, চলছে উপনিষদের স্তব, চক্রান্তের মহাভারত। শকুনি পাশা খেলছে, অন্ধ্র ধৃতরাষ্ট্র গান ধরেছে, দুর্যোধন দুঃশাসন তবলা বাজাচ্ছে, এক্ষুনি হবে উৎসব। ক্ষমতা দখলের নিন্দুকেরা বলছে না, তারা এখন ক্লান্ত, চক্রান্ত, ওরা এখন পথভ্রান্ত। তো মুখ্যমন্ত্রী আমাদের এত দয়াময়ী মমতাময়ী, তিনি আগে থেকে জানতেন যে এরকম কিছু হবে। ইনি যে বলেছেন মুখের ভাষা সদ্বাক্য, তো তার দলের মুখের ভাষা অনুব্রত মণ্ডল, সেটা তিনি আগে থেকেই জানতেন। উপনিষদের স্তব, চক্রান্তের মহাভারত। তো মুখ্যমন্ত্রীর নামে অনেক কিছু চক্রান্ত করা হচ্ছে, এই ঘাটাল মাস্টার প্ল্যান বা 26,000 যে চাকরি হারারা তাদের ভাতা দেওয়ার প্রসঙ্গ, এগুলো নিয়েও একটু চক্রান্ত চলছে। শকুনি পাশা খেলছে, অন্ধ্র ধৃতরাষ্ট্র গান ধরেছে। শকুনি হচ্ছে এখানে শুভেন্দু অধিকারী, সে পাশা খেলছে। অন্ধ্র ধৃতরাষ্ট্র হচ্ছে এখানটায় ববি হাকিম, সে গান ধরেছে। দিদির কোনো কিছু হোক না হোক, সে কিন্তু সাফাই দেওয়ার জন্য গান ধরেছে। দুর্যোধন দুঃশাসন তবলা বাজাচ্ছে। এখানে দুর্যোধন বলতে আমাদের মুখ্যমন্ত্রী কুণালকে, আর দুঃশাসন বলতে দেবাংশুকে বোঝাতে চেয়েছেন। এক্ষুনি হবে উৎসব, যে উৎসবে সায়নী ঘোষ গান গাইবে। ক্ষমতা দখলের নিন্দুকেরা বলছে, মানে ক্ষমতা যে দখল করতে চায় সিপিএমের লোকেরা, তারা বলছে তারা এখন ক্লান্ত। সত্যিই সিপিএম 34 বছর শাসন করে তারা ক্লান্ত, চক্রান্ত। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত, ওরা এখন পথভ্রান্ত। তো অনুব্রত মণ্ডল এখন পথভ্রান্ত, কোন দিকে যাবে ঠিক ঠিকানা নেই। মুখ্যমন্ত্রী তো তার হাতের মাথার উপর থেকে সরিয়ে নিয়েছে, তাই সে এখন দিক দিগন্ত ছুটে বেড়াচ্ছে যে একটু পদধূলি যদি পায়। আমাদের মুখ্যমন্ত্রী তার ট্যালেন্টের কিন্তু কম নেই। তো তিনি যেরকম বড়দের জন্য লিখেছেন, তার সংগ্রামের কথা লিখেছেন, সেরকম ছোটদের কথাও তিনি কিন্তু ভুলে যাননি। ছোটদের জন্য অনেক কিছু লিখেছেন। তো ছোটদের জন্য একটা ভালো কবিতা লিখেছেন, সেটা একটু পড়ি। কেমন আছো, থ্যাংক ইউ, অভিনন্দন, থ্যাংক ইউ, মা কোথায়, ঘেউ ঘেউ। তার মানে কি কুত্তাকে জিজ্ঞাসা করেছিল? কি জানি, বড় লোকেদের বড় বড় ব্যাপার, আমরা তো ছোটোখাটো মানুষ, আমরা কি জানি কবিতা ফবিতা সম্পর্কে। মানেটা কি, সাথে ফেউ, ভর্তি হয়েছ কলেজে কিউ। এইটা কি কলেজের ছেলেমেয়েদের কবিতা না স্কুলের ছেলেমেয়েদের, বোঝা যাচ্ছে না, কারণ কোনো মা বাবা নেই তো তাই। ফর্ম তুলেছ, ফর্মটা ডিউ, ধন্যবাদ, সি ইউ, সাথে কে, বন্ধু পিউ। এ কিন্তু সেই শোভনের বৈশাখীর কথা বলছে। ভালো থেকো, বাই বাই, হরে কৃষ্ণ, হ্যালো ভাই। এগুলো কি ভাই, এগুলো কি কবিতা না গাঁজা টানার পরে একটু মনে হয়েছে যে এরকম বাচাল বকেছে, সেগুলো তুলে দিয়েছে। ছি। হরে কৃষ্ণ হরে রাম, মুখ্যমন্ত্রীর চুরিটাই কাম। তো মুখ্যমন্ত্রী হরে কৃষ্ণ নিয়েও একটা কবিতা লিখেছেন, সেটাও তোমাদের পড়ে শোনাই একটু। হরে কৃষ্ণ হরে হরে, চোর পুলিশে আড্ডা মারে, এটা কিন্তু সত্যি।
যে দেখেছে চুরি তাকে ধরে, কিন্তু চোর আর পুলিশ একই টেবিলে বসে লাঞ্চ করে। হরে রাম, যুদ্ধ করে রাম শ্যাম। দেখো, তৃণমূল নেতাদের মধ্যে অনেক যুদ্ধ হয় রাম আর শ্যামের মধ্যে, সেটা হচ্ছে তোলাবাজি নিয়ে। কে কোন দল মানে জায়গাটা দখল করে রাখবে, কোন বালি এরিয়াটা কার, তো কয়লা কে চুরি করবে, কোন দিক দিয়ে যাবে, ভাইপো কীভাবে গরু চুরি করবে, এগুলোর জন্য সব ঠিকঠাক আছে। একটু বেশি মিষ্টি খেলে সুগার মনে পড়ে। চেহারা স্লিম রাখবে বলে দিচ্ছে খাবার দূরে ঠেলে, জিভের আগা চকচক করে স্বাদের খাবার উঁকি মারে। চেহারার জৌলুস মনে পড়ে, জল খেয়ে সব খিদে মারে। রিমঝিম মাথা করে ঝিনঝিন, তবু যেতে হবে জিমখানা স্বপ্নের ক্রিম, রূপ লাবণ্যের নিজস্বতা, পরিশ্রমী আনে লাবণ্য। কথায় ঝগড়া হলে মানসিক দূষণ যাবে বেড়ে, মনের শান্তি থাকলে পরে মন লাবণ্য রূপসাগরে। আমি আর পড়তে পারবো না, কান থেকে রক্ত পড়ছে, মাথা ঝিনঝিন করছে। এগুলো কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো সে নিজেই আত্মহত্যা করে নিত। এই যে বোটে যে ঘুরে বেড়াতো, বাংলাদেশে গিয়ে কোনো একটা জায়গায় ঘাপটি মেরে বসে থাকতো, কারণ এইরকম সাহিত্যিক সে তার বাবার জীবনেও কোনোদিন কল্পনাও করতে পারেনি এরকম সাহিত্য রচনা করবে। বাচ্চা ছেলেদের জীবন নিয়ে তো অলরেডি খেলা চলছে। যতজন 32,000 যে প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছে সব তো চিটিংবাজি করে, এক একটা ABCD লেখার যোগ্যতা নেই। আর এরকম কবিতা প্রত্যেকটা স্কুলে পাঠাবে, বাচ্চা ছেলেমেয়েরা পড়বে। মানে কোন লেভেলের শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে? এক আলাদা রাজ্যে বাস করছি মায়েরি, এখানে থাকার থেকে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। প্রথমে মুখ্যমন্ত্রীকে দিয়ে শুরু হোক, তারপর আমি দেবো। शाबाश बेटा, बहुत बढ़िया। দেখো, পশ্চিমবঙ্গের ইতিহাসে এর আগে কেউ এত টাকা কোনোদিন ভাতা দেয়নি। তো আমাদের মুখ্যমন্ত্রী তিনি এমন ভাতা দিয়েছেন যে ছাত্রযুবরা ভাতাটা পাওয়ার পরেই পড়া বন্ধ করে দেয়। আবার কন্যাশ্রী, রূপশ্রী, এরকম অনেক রকমের ভাতা তিনি চালু করে রেখেছেন। সব কিছুই তো যখন ঠিকঠাক ছিল, তখন মুখ্যমন্ত্রী নতুন করে আবার একটু কেচিয়ে দিলেন যে 26,000 লোককে তিনি ঘুষ খেয়ে চাকরিতে ঢুকালেন। সুপ্রিম কোর্টের সেটা সহ্য হলো না, তো যথারীতি চাকরিগুলো সবার চলে গেল। এখন স্কুলে 26,000 শিক্ষকের অভাব আছে। তো এখন মুখ্যমন্ত্রী তিনি এই সময় একটা বই লেখা উচিত ছিল যে শিক্ষা দুর্নীতি নিয়ে। তো সেই বইগুলো লিখলে দেখো আমাদের যে প্রজন্ম বা তার প্রজন্ম সেগুলো তো জানতে পারতো যে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে এত সুন্দর একজন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি শিক্ষাটাকেও চুরি করতে ছাড়েননি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। দেখো, আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানেও থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।